ভিতরে অনেক চাপ, বাইরে বসতে পারবে কিনা এখনো ঠিক নেই। আমি আমার মতো করে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া যায় সবগুলোকে যে অ্যাকুরেট ট্রিটমেন্ট দিতে পারি এটা করবো না। ঘটনা হচ্ছে আউটডোরে রুগী দেখার সময় আমার ডক্টর একটা রুগী দেখার বিষয়ে একটু হালকা ডিলে হয়েছে। এইটুকু নিয়ে রুগীর লোকজনের সাথে কথা কাটাকাটির পর্যায়ে তারা ডক্টরকে মারতে উদ্যত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু পেশেন্টটা লোকাল লোক, এই জন্য লোকাল কিছু লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করার জন্য আসে আর কি। যাই হোক, সামান্য কিছু বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে, কিন্তু পরে আমরা লোকজন যে রুগীর সাথে সমস্যা হয়েছিল সেই রুগীকে নিয়ে এবং আমার ডক্টরও উপস্থিত, তার সম্মুখে ওসি মহোদয় আছেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের যিনি দায়িত্বপ্রাপ্ত উনি আছেন, আমাদের সকলের উপস্থিতিতে রুগীর লোকজনের সাথে আমরা আলোচনা করে সমাধান করতে সক্ষম হয়েছি। স্থায়ী সমাধান আসলে খুবই পাওয়া মুশকিল, কারণ হচ্ছে আমাদের আসলে রুগীর চাপ অত্যন্ত বেশি। আপনারা জানেন যে আজকেও প্রায় 1500 থেকে 2000 রুগী হাসপাতালে, গতকালকে যেহেতু ছুটি ছিল, তো আসলে এত রুগীর চাপ সামলানো আমাদের ডক্টরদের জন্য খুবই ডিফিকাল্ট। তো সেই দিক থেকে আসলে এক তো কাজের চাপ বেশি, সেই সাথে মানুষের ধৈর্যের অনেকটা ঘাটতি রয়েছে। কারণ চিকিৎসা নিতে আসার পর তাকে দীর্ঘ সময় একটা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এটা তার একটা ধৈর্যশীলতার একটা পরিচয় দিতে হয়। তো সব মিলিয়ে আসলে মাথাটা আসলে ঠান্ডা রাখা কঠিন সবার জন্য, ডক্টরের জন্য মাথা ঠান্ডা রাখা কঠিন কাজের চাপের কারণে, আবার পেশেন্টদের জন্য মাথা ঠান্ডা রাখা কঠিন কারণ তাকে দীর্ঘ সময় একটা চিকিৎসা নেওয়ার জন্য ওয়েটিং টাইম তাকে ওয়েট করতে হয়। তো সব মিলিয়ে আসলে এরকম একটা পরিস্থিতি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই গ্যাপটা কিভাবে কমানো যায়। তো আশা করি যে আমরা ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে সচেষ্ট থাকব, যাতে পেশেন্টের যে চাহিদা বা যে ডিমান্ড সেটা অনুযায়ী আমরা তাদেরকে সার্ভিসটা দিতে পারি। তাহলে আমার মনে হয় এই সমস্যাটা অনেকটা সমাধান হবে। হ্যাঁ, নিরাপত্তা তো আমরা সবসময় একটা অভাব ফিল করি। আমরা এই জন্য আনসার ডিমান্ড করেছিলাম মন্ত্রণালয়ের কাছে। আমাদের যেহেতু সদর থানা আমাদের কাছাকাছি এবং সদর থানার ওসি মহোদয় কিন্তু আমাদের যথেষ্ট হেল্প করেন, যে কোনো বিপদ আপদে অপ্রয়োজনে আমরা সহযোগিতা পাই তাদের কাছ থেকে। এখন আমরা আনসার ডিমান্ড করেছি, কারণ আমাদের আনসারটা পাইলে আমাদের এই হাসপাতালের ইন্টারনাল যে সিকিউরিটিটা এটা আমরা কিছুটা নিশ্চিত করতে পারব। তো এর জন্য ডিমান্ড আমরা পাঠিয়েছি, আশা করি সেই ডিমান্ডটা অ্যাপ্রুভাল পেয়ে আসলে আমরা হয়তো সমস্যাটা থেকে কিছুটা আমরা আইনগত ব্যবস্থায় যাব না, কারণ আমরা সমাধান করে ফেলেছি, আর পরবর্তীতে কিছু আশা করি আর হবে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে আপনি চা খাচ্ছেন, এখন কি চা খাওয়ার সময়, তো চিকিৎসা করেন। তখন হয়েছে যে গেছে, তখন ওই বলছে যে কেন তোর বাপের আমি চাকর নাকি অনেক কথা বলে তখন বাইরে এসে এই বলছে কেন দেখবো না, চলে গেল। তো এখন অনেক স্টাফ আছে, কেউ ধরে না, ওনাকে আমার মামাকে তলে ফেলে টেবিলের তলে ফেলে মারছে আর করছে, গুতলাইছে, আমার ছেলে তলে পড়ে গেছে। আর আমার মামা একটু ওনার গায়ে হাত দিতে পারেনি, উনি এমন করে মারছে যে বলার কথা না। আমি তখন বলছি যে ছাড়েন, কেউ ধরে না, আমার মামাকে টেবিলের তলে ফেলে মারছে, ওনাকে তো পারাও যায় না, আর আমার মামাকে তলে ফেলেছে আর করছে, আর আমি তখন ধরে পারি না, কেউ ধরে না, এইভাবে মারছে। তো আমার মামা ওনাকে গায়ে হাতই দিইনি, তুলতে পারেনি। ডাক্তারের রুমের পাশে বেড়ে আছে, আর অনেক স্টাফ আছে, কেউ ধরে না। আর আমি বলছি আমার ছেলেকে তলে ফেলে দিয়েছে, আর আমি ধরে পারি না, এমন মারছে। আমি বলছি এভাবে কেন মারছেন, আপনি ডাক্তার হয়ে কি এভাবে মারতে হয়? আপনি তো চিকিৎসা দিবেন, কিসের জন্য আপনি এভাবে মারছেন আমার মামাকে? এসে চিকিৎসা পায় না, আর আপনি এসে এভাবে মারছেন না। বলছে যে এটা কি ফেতলামো শুরু করেছেন, এখানে চা খাওয়ার জায়গা, চা খাওয়ার সময় এখন এটা কথা বলেছে। তারপরেই উনি বাড়ি এসে সেই ঘুষছি টেবিলের তলে ফেলে মারছে, কেউ ধরে না ওনাকে। জি, আমি আমার মামাকে নিয়ে এসেছিলাম যে আমি এখানে কেউ চিকিৎসা দেয় না, চিনার পরিচয় থাকলে হয়তো হয়। তো আমি বলছি যে মামা এরকম কথা, আমি গরিব মানুষ, টাকা নাই, আল্ট্রাসাউন্ড করবো, তো লিখে দিয়েছে, তো আমি একটু চলেন তো মামা, এই গেছি। আর খালি এই কথাটা বলেছে যে ফেতলামো করেছেন, এখন চা খাওয়ার সময়। 3.5 বছরের আবিদাকে নিয়ে গেছিলাম, প্রথমে আরেকটা ডাক্তারের কাছে গেছিলাম, উনি আমাকে একটা লিখে দিয়েছিল ওয়েট লাপার জন্য রিসিপ্টটাতে দিয়ে। ওই শিশু ডাক্তারের কাছে গেলাম, শিশু ডাক্তারের রুমে যা দেখছি ওটা ছিটকানি লাগা আছে। ছিটকানি লাগার পরে ফের আমি ওই যে ডাক্তার লিখে দিয়েছিল ওনার কাছে আমি এলাম। উনি তখন বলল কি না 220 নাম্বারটা খোলাই আছে। তা আমি যে দেখছি কি না ছিটকানি লাগা আছে,
তো ছিটকানি লাগা দিয়ে আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম কি ওনারা মানে চা সিঙ্গারা এগুলা খাওয়া খাওয়াই করছে, হাসাহাসি করছে। আমি প্রায় ওখানে 10 মিনিট থাকার পরে আমার বিরক্ত হয়ে যায়। আমি তখন দরজায় বাড়ি দিলাম কি এই দেব, দরজায় বাড়ি দেওয়ার পরে ওনারা দরজাটা খুললো। আমি বললাম কি আপনারা যে এত রুগী এখানে দাঁড়িয়ে আছে, বাচ্চারা কান্নাকাটি করছে, তো আপনি কেন এই মানে এই করছেন, এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছেন, এই ছেলেপিলা কান্নাকাটি করছে। তো উনি বলছে কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে কখন আমি রুগী দেখবো কি দেখবো না। হ্যাঁ, এক পর্যায়ে ওনারা 4-5 জন মিলে আমাকে এই যে জখম করে, এই যে দেখেন আমার চোখ মুখ ফুলে গেছে, আমার নাকটা এই যে আমার মেরে মাথা কেটে দিয়েছে। আমি 4-5টা ছেলে বস থাকে বুঝলেন, ডাক্তারের ভালো চেয়ারে অবস্থাকে রুগী যায় টিকিট আর ওই কারণে তো ঘটনাটা ঘটেছে। অন্য প্রসঙ্গ বাদ দেন, আমরা যেটা ভিতরে অনেক চাপ, বাইরে বসতে পারবে কিনা এখনো ঠিক নেই। আমি আমার মতো করে যতটুকু ট্রিটমেন্ট দেওয়া যায় সবগুলোকে যে করে ট্রিটমেন্ট দিতে পারি এটা করবো না। জ্ঞান সম্পন্ন আমি আমার পিছনে যে আছে ওনার জায়গাতে উনি টেম্পারেচার দিতে, আমার জায়গাতে আমি সুন্দর বা আমার জায়গাতে আমি টেম্পারেচার, প্রতিষ্ঠানগুলো তো আপনাদের, প্রতিষ্ঠানগুলো আপনাদের ছিল। সব মিলায় এত বেশি রুগীর চাপ, আমাদের তো ডক্টর অনেক সেই সুবাদে আমরা কিন্তু তারপর চেষ্টা করে যাচ্ছি। আমি আজকে নিজেই কথাটা হলো যে এখন তো আমরা না যাই, কেননা ও যেভাবে দেখেন ওর শার্টের কলার ছেঁড়া হয়েছে, ওকে ভিডিও করা হয়েছে হয়তো, কিন্তু একটা বিষয় যা হওয়ার হয়ে গেছে, এই অল্পের মধ্যে যা হয়েছে এইটুকু পর্যন্ত আমরা সে অবস্থা। কেননা এই মাথা গরম, এই রাগারাগি, এর চেয়ে খারাপ জিনিস কিন্তু আর নেই। এই ছোটখাটো একটা বিষয় কিন্তু অনেক বড় ঘটনা। যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে যোগাযোগ করে আপনার যে সমস্যার সাথে সমাধান। কিন্তু এলাকায় যে ইনি বলেন এই পরিচয়টা নলেজে দিয়ে এখানে হলো না, ওখানে হলো না, আবার ওই ডাক্তার আবার দুটো ঘরে দিচ্ছে মহিলা ডাক্তার, ও না ঠিক আছে, না ঠিক আছে, আপনার বুদ্ধি ঠিক আছে।
সময়